আজকের গল্প ইচ্ছে পূরণ। পর্দার ফাঁক দিয়ে সকালের মিঠে কড়া রোদের ঝলক এসে পড়েছিল ঠিক মিতার মুখে। একটা বালিশ চাপা দিয়ে আরামের ঘুমটার শেষ পরশটা নিতে চাইছিল ও, কিন্তু আম গাছের ডালে দুটো কাকের দাম্পত্য কলহে বাধ্য হয়ে বিছানা ছাড়তেই হলো। পরীক্ষা শেষ হয়ে গেলে মিতা ভাবে যত দেরি করে উঠবে ঘুমটা যেন ওকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় কোথাও। এখন কিছুদিন পড়ার চাপ নেই। ধীরে সুস্থে সকালের জলখাবার খেয়ে মিতা সবে গল্পের বইটা হাতে নিয়েছিল, তখনই ফোনটা বেজে উঠল। নিতিনের ফোন। একটা খারাপ খবরে মিষ্টি সকালটা ভারী হয়ে গেল মুহূর্তের মধ্যে। প্রভাস স্যার আর নেই। শেষ 3 দিন ধরে হাসপাতালে খুব কষ্ট পাচ্ছিলেন স্যার। কথা বন্ধ হয়ে গেছিল। প্রভাস স্যার মিতার বাবাকেও পড়িয়েছেন, ওদের স্কুলের হেড স্যার ছিলেন। অবসর নিয়েছিলেন কয়েক বছর আগেই। তারপর থেকে ঘরে দুস্থ বাচ্চাদের পড়াতেন। মিতারা গেলেও তাদের পড়া দেখিয়ে দিতেন। মিতাদের পাড়ার মাঠের ধারে ওর ছোট্ট একটা চালা বাড়ি, সামনে একটা পেয়ারা গাছ। একাই থাকতেন উনি। ঠিকা কাজের মাসি মালতী মাসি দুবেলা রেঁধে দিত। এর আগে স্যারের কোনো বড় অসুখের কথা কখনো শোনেনি মিতা, বরঞ্চ কারো অসুখ বিসুখ হলে স্যার ঝাঁপিয়ে পড়তেন। মিতার বাবার যখন একটা দুর্ঘটনা ঘটেছিল বছর কয়েক আগে, অপারেশনের সময় স্যারই রক্ত দিয়েছিলেন। ওদের পাশে ছিলেন সর্বক্ষণ। স্যার কোনো বিপদ বা বাধা মানতেন না, সবসময় বলতেন ইচ্ছা থাকলে উপায় হয়। খবরটা পেয়েই মিতা বাকি বন্ধুদের খবর দিয়ে হাসপাতালে পৌঁছে গেল। তপন কাকু, পরেশ কাকু, ওরাই এলাকার মাথা। আপাতত ওরাই সামলাচ্ছেন সবটা। স্যার তো বিয়ে করেননি, নিজের বলতে তেমন কেউ নেই। বাড়িটা আগেই লাইব্রেরি করবেন বলে দানপত্র করে ক্লাবকে দিয়েছিলেন। 2টো ঘর তো বইয়ের আলমারিতে ঠাসা। পড়ার বই ছাড়া দেশ বিদেশের কত গল্পের বই ছিল স্যারের সংগ্রহে। নেশা বলতে ছিল ওই বই পড়া। মিতা ওখানে বসে প্রচুর গল্পের বই পড়েছে কত বিকেলে। হাসপাতালের সামনেটা গিজগিজ করছে লোকের ভিড়ে। একের পর এক শিক্ষক, রাজনীতিবিদ, এলাকার মাথারা আসছেন স্যারকে শেষ শ্রদ্ধা জানাতে। ফুল দিয়ে স্বর্গরথ সাজানো হয়েছে বাইরে। পরেশ কাকু ফোনে কাউকে চন্দন কাঠের ব্যবস্থা করতে বলছেন। কানে গেল মিতার। হঠাৎ ওর মনে হলো কিছু একটা ভুল হচ্ছে। 15 বছরের মেয়েটা অত বড়দের ভিড়ে ঠিক করে মনেই করতে পারছিল না আসল কথাটা। তবুও বারবার মনে হচ্ছিল কিছু একটা ভুলে যাচ্ছে সবাই। নিতিন একটা সাদা ফুলের মালা নিয়ে এসেছে। বাবাও খবর পেয়ে অফিস না গিয়ে ফিরে এসেছে সোজা হাসপাতালে। দুস্থ বাচ্চাগুলো কাঁদছে বাইরে বসে। স্যার ওদের প্রাণ দিয়ে ভালোবাসতেন। রোজ সকালে ওদের পড়া শেষ হলে জলখাবার দিতেন। কখনো গুড়মুড়ি, কখনো রুটি তরকারি, আবার কখনো ডিম সিদ্ধ, কলা পাউরুটি। বিশেষ দিনে মিষ্টিও থাকতো সাথে। শিক্ষক দিবসে সবাইকে মাংস ভাত খাওয়াতেন। স্যারের সেই এক কথা, ইচ্ছা থাকলে উপায় হয়। স্যারের কাছে পড়ে রিক্সাওয়ালা মাধবদার ছেলে আজ আইআইটি পড়তে গেছে সরকারের সাহায্যে। ঠিকা কাজ করে যে মালতী মাসি, তার মেয়ে ময়না উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে দ্বিতীয় হয়েছিল গত বছর, এখন কলেজে পড়ছে। স্যার যে এমন হঠাৎ চলে যাবে কেউ সেটা বোঝেনি। ঘুসঘুসে জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন কিছুদিন আগে। তার সাথে ধরা পড়েছিল হার্টের কিছু সমস্যা। কিন্তু মিতার মাথায় একটা চিন্তা ঘুরে ঘুরে আসছিল শুধু। কি যেন একটা কথা স্যার বলেছিলেন, কি যেন একটা শেষ ইচ্ছা। হঠাৎ বাইরে একটা চেঁচামেচি শুনে এগিয়ে গেছিল ও। বাবাও বেরিয়ে এসেছে। তপন কাকু হাসপাতালের নিয়মকানুন পূরণ করছিল, তাকেও ডেকে আনলো কেউ। খালের ধারের আব্দুলের মা রোকেয়া এসে হঠাৎ বলছে স্যারের চোখ দুটো নাকি আব্দুলের ভাই রফিকুলকে দিয়ে গেছিলেন স্যার। কেউ ওই মহিলার কথায় পাত্তা দিতে রাজি নয়। হঠাৎ কথাটা মনে পড়ে যায়।
গত বছর একটা প্রবন্ধ প্রতিযোগিতায় বিষয় ছিল মরণোত্তর দেহদান। মিতা ঠিক গুছিয়ে লিখতেই পারছিল না। স্যারকে একবার দেখে নিতে গেছি, খুব সুন্দর করে বুঝিয়ে বলেছিলেন দেহদানের গুরুত্ব। শুধু লক্ষ লক্ষ চোখের কর্নিয়া প্রতিদিন পুড়ে নষ্ট হচ্ছে এদেশে, অথচ যদি শুধু আইনত চক্ষুদান করতে সবাইকে বাধ্য করা হয় দেশে, তাহলে কেউ অন্ধ থাকবে না। প্রতিনিয়ত সচেতনতার অভাবে এভাবে নষ্ট হচ্ছে কত অঙ্গ, হার্ট, কিডনি, এমনকি হাত পায়ের মতন অঙ্গ আজকাল দান করা যায়। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য এই দেহদান এক জরুরি পদক্ষেপ। এদেশে মেডিকেল স্টুডেন্টরা পর্যাপ্ত দেহ পায় না পড়াশোনার জন্য। এমন আরও অনেক টুকরো টুকরো আলোচনা হয়েছিল সেদিন বিকেলে। অবসর গ্রহণের দিন স্যার স্কুলেও বলেছিলেন কথাটা। তখন অবশ্য মিতার মাথায় ঢোকেনি, ছোট ছিল অনেক। তবে সেদিন বিকেলে স্যার ওকে বুঝিয়ে বলেছিলেন সব। বলেছিলেন যে উনিও দেহদান করেছেন। সব কাগজ ওর ঘরেই রয়েছে। যদি ওর কিছু হয়ে যায়, ওর দেহটি যেন পুড়িয়ে না ফেলে দান করে দেওয়া হয়। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই বেঁচে থাকবেন উনি এই সমাজে। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম হয়েছিল মিতা, কিন্তু এত দরকারি কথাটা ও কী করে ভুলে গেছিল মাথায় আসছিল না। ছটফট করে ওঠে বাচ্চা মেয়েটা। খুব কি দেরি হয়ে গেল? এত বড়দের ভিড়ে ঠিক কাকে বলবে ও এই প্রয়োজনীয় কথাটা? ওদিকে আব্দুলের মাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছেন সুভাষ হালদার। এত বড় একজন গুণী মানুষের মরদেহ নিয়ে এখন মিছিল হবে। প্রথমে স্কুলে নিয়ে যাওয়া হবে, তারপরে ক্লাব, ওনার বাড়ি ঘুরিয়ে সারা শহর ঘোরানো হবে, টাউন হলে রাখা হবে কিছুক্ষণ শেষ শ্রদ্ধা জানানোর জন্য। নানা রকম আলোচনার মাঝে মিতা ছুটে যায় নিজের বাবার কাছে। বাবা, স্যার তো মরণোত্তর দেহ দান করেছিলেন, তুমি জানতে তো বাবা? মিতা কচি গলার আওয়াজে বেশ কয়েকজন ঘুরে তাকায়। বাবা, বিজয়ার পর যেদিন স্যারের বাড়ি প্রণাম করতে গেলাম, স্যার টেবিলের ড্রয়ারে একটা হলুদ ফাইল দেখিয়ে তোমায় বলেছিলেন সব, মনে নেই? বলেছিলেন ওনার কিছু হলে। মিতার বাবা অশোকবাবু মেয়েকে চুপ করতে বলে। অসহায়ের মতন চারিদিকে তাকান। একটা চাপা গুঞ্জন উঠেছে ততক্ষণে আশেপাশে। একজন নার্স এগিয়ে আসে এবার, বলে উনি আমারও স্যার। ভর্তির দুদিন পর আমাকেও বলেছিলেন এ কথা। বাচ্চা মেয়েটি ঠিক বলছে। কিন্তু আমরা এখন কি করে এসব ব্যবস্থা করব? তাছাড়া এসব কাগজপত্র তৈরি হতে আরও দেরি হয়ে যাবে। উনি এলাকার একজন সম্মানীয় নাগরিক, সসম্মানে ওর শেষ যাত্রার আয়োজন করছি আমরা। হিন্দু শাস্ত্র মতে, তপন কাকুর কথার মাঝেই মিতা বলে ওঠে, কিন্তু স্যারের শেষ ইচ্ছাকে সম্মান জানাবো না আমরা? উনি কখনো চাননি ওনার দেহ পঞ্চভূতে মিশে যাক। উনি বলতেন ইচ্ছা থাকলেই উপায় হয়। বেশ কয়েক জোড়া জ্বলন্ত দৃষ্টি ছুঁয়ে যায় মিতাকে। অশোকবাবু মেয়েকে থামাতে চান। বাচ্চা মেয়েটা আবার এসবে কেন জড়াচ্ছে? পরে সেন আর তপন হালদার নিচু স্বরে কিছু আলোচনা করে নেয়। ওদিকে আব্দুলের মায়ের সাথে খালপাড়ের বেশ কয়েকজন চলে এসেছে। ওদের কথা মতো স্যারের চোখ স্যার দান করে গেছেন রফিকুলকে। তোরা কি মানুষটাকে মরেও শান্তি দিবি না? নিংড়ে তো নিয়েছিস সারা জীবন। নিজে না খেয়ে তোদের খাইয়েছেন, নিজের জন্য ভাবেননি, চিকিৎসাও করাননি। তোদের ছেলেমেয়েরা কি করে ভালো থাকবে তাই দেখতে দেখতে শেষ হয়ে গেল মানুষটা। এবার তো শান্তিতে স্বর্গে যেতে দে। পরে সেন চিৎকার করে ওঠে। সব গুঞ্জন থেমে যায় নিমেষে। ওর মুখের ওপর কথা বলার সাহস কারণ নেই। মিতা, নিতিন আর বাকি বন্ধুদের দিকে তাকায়। বাবার দিকে তাকাতেই বাবা ইশারায় ওকে চুপ থাকতে বলে। মিতা কিন্তু ঠিক বলেছে, স্যার দেহ দানই করেছিলেন, আমি সাক্ষী ছিলাম। ভিড়ের ভেতর থেকে এগিয়ে আসেন রবীন্দা, ওদের স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক। সেসব বুঝলাম, কিন্তু আচ্ছা ডাক্তারবাবুর সাথে কথা বলি,
2 ঘন্টার মতো তো পার হয়েছে, চোখ দুটো যদি। কই গো আব্দুলের মা, কাগজ আছে নাকি কিছু? আবার একটা গুঞ্জন ওঠে। মিতা ছুটে যায় ডাক্তারের ঘরে। হয়তো এখনও সময় আছে, এখনও স্যারের শেষ ইচ্ছা পূরণ হবে। ডাক্তারবাবু বললেন, সব বুঝলাম, কিন্তু পেপার কোথায়? আমি একবার ওই কাগজ দেখে ফোন করে দেব ঠিক জায়গায়। আপাতত উনি এসিতে রয়েছেন, কিছুটা সময় আছে হাতে। মিতা ছুটে এসে নিতিনকে বলে, তুই স্যারের বাড়ি চলে যা সাইকেল নিয়ে। পাশের বাড়ির কাকিমার কাছে স্যার চাবি রাখতেন। বসার ঘরে টেবিলের ড্রয়ারে একটা হলুদ ফাইল আছে, ওটা নিয়ে আয়। নিতিনের সাথে মিঠুন, অরূপ, শ্রাবণও ছুটে যায়। পরেশ কাকু আর তপন কাকু মিতার বাবাকে ডেকে কিছু বলছিলেন। উনি বেশ জোর দিয়েই বললেন, দেহদানের মধ্য দিয়েই স্যার না হয় অমর হয়ে থাকবে। আসুন, বিভেদ ভুলে সবাই মিলে ওর শেষ ইচ্ছাকে শ্রদ্ধা জানাই। রফিকুল যদি দৃষ্টি ফিরে পায়, স্যারের চোখ দিয়েই ও পৃথিবীকে চিনবে। রুমাল বার করে মুখ পোছেন পরেশ সেন। তপন হালদার বসে পড়ে একটি চেয়ারে। ফুল সাজানো কর্পোরেশনের স্বর্গরথের ধূপকাঠির ধোঁয়া বাতাসের গায়ে আলপনা আঁকে। কিছুক্ষণের মধ্যেই কাগজ এসে পৌঁছে যায়। বাকি ব্যবস্থা ডাক্তারবাবুরাই করেছেন। স্যারের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে ওর দেহ দানই করা হয়। চোখ দুটো অবশ্যই ওর কথা মতো রফিকুলই পাবে। বাইরে সবার মুখে তখন মিতার নাম। বড়রা অনেকেই জানতেন, কিন্তু সাহস করে বলতে পারেননি। একটা বাচ্চা মেয়ে আজ সবার সামনে দাঁড়িয়ে চোখ খুলে দিয়েছে। মিতার মনে মনে ভাবে, স্যার তো এটাই শিখিয়েছিলেন যে ইচ্ছা থাকলে উপায় হয়। আজও সেটাই প্রমাণ করল। বাড়ি ফেরার পথে স্যারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মিতার চোখ দুটো জ্বালা করে ওঠে। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান হয়ে যখন স্যারকে জানাতে এসেছিল, তখন স্যার বলেছিলেন, কথাগুলো ভুলে যাস না, মনে রাখিস সারা জীবন। হঠাৎ ওর মনে হয় কেউ আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এ যেন এক চেনা স্পর্শ। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে ওর শ্যামলা গালবে। মনে মনে ও বলে, স্যার আপনি ঠিকই বলেছিলেন, ইচ্ছা থাকলে উপায় হয়। এরপর স্কুলে গিয়ে রবিন স্যারের থেকে জেনে নিতে হবে কত বছর বয়স থেকে দেহ দান করা যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।